অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। তার পদত্যাগে শূন্য হয়েছে মন্ত্রণালয় দুটির উপদেষ্টা পদ। তাই আলোচনা চলছে কে হচ্ছেন পরবর্তী তথ্য উপদেষ্টা। এদিকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এরপরে কপাল খুলে গেল শিক্ষক আসিফ মাহতাব। নতুন উপদেষ্টা পরিষদে বসতে চলেছেন তিনি। বিস্তারিত জানতে দেখতে থাকুন। ওয়াকারুজ্জামান গতকাল কথা বলেছেন, বেশ লম্বা সময় ধরে কথা বলেছেন এবং এমন সব ইস্যুতে কথা বলেছেন যেগুলো বাংলাদেশের বর্তমান প্রাসঙ্গিক আলোচনার বিষয়। বলা বাহুল্য, তার এই বক্তব্যের সাথে সাথে আমরা তীব্র বিতর্কে মেতে উঠেছি। কেউ তাকে সমর্থন করছি, কেউ সমালোচনা করছি, কেউ তার এখতিয়ার নিয়ে প্রশ্ন করছি, কেউ তার বিচরণ করার চৌহদ্দি নিয়ে প্রশ্ন করছি। তার আগেই গঠিত হচ্ছে ওই নতুন দলের ছাত্র সংগঠন। সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের ঘোষণা বুধবার, নেতৃত্বে যারা আসছেন। এখন অনেকগুলি প্রশ্ন আসবে যে তাহলে ওই নতুন দলের সাথে নতুন ছাত্র সংগঠন, তাহলে কি আবার লেজুর ভিত্তিক রাজনীতি হলো কিনা? রঞ্জিত, কোনো কিছুই ভালো না বাবা। দেশে আইন আছে, ডিপার্টমেন্ট আছে, মন্ত্রণালয় আছে, দুদক আছে। এখন তো সরকার তোমাদেরই। সরকারে তোমরা আসো দেখা যে কোনো জায়গায় গিয়ে যে বাম হাত গলাবা, নাক ঢুকাবা, নিজেদেরকে মালিক মনে করবা। তোমরা সিস্টেমকে মবের মধ্যে নিয়ে গেছো। আজকে নিজেরাই সেই মবের মধ্যে কিন্তু পয়রা অল্পের জন্য বাইচা আসছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটা এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। নাহিদ ইসলাম বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার পদত্যাগে শূন্য হয়েছে মন্ত্রণালয় দুটির উপদেষ্টা পদ। তাই আলোচনা চলছে কে হচ্ছেন পরবর্তী তথ্য উপদেষ্টা। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখতে আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। এই রাজনৈতিক দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। তার পদত্যাগের পর দুটি মন্ত্রণালয়ের শূন্য পদের দায়িত্বে এখন কে আসবেন তা নিয়ে আলোচনা চলছে। নিয়ম অনুযায়ী কোনো উপদেষ্টা পদত্যাগ করলে তাৎক্ষণিক ওই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়, পরে তিনি বন্টন করে দেন। তবে নাহিদ ইসলামের পদত্যাগের পর ওই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব তাৎক্ষণিক বন্টন করা হয়নি। তাই বিষয়টি নিয়ে এখন আলোচনা চলছে। সরকারের দায়িত্বশীল একটি সূত্র বলছে, নাহিদের স্থলে ৩ জনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জ্যেষ্ঠ সাংবাদিক মনির হায়দার। এই ৩ জনের মধ্যে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মাহফুজ আলমের নাম। জানা যায়, তথ্য উপদেষ্টা হিসেবে প্রেস সচিব শফিকুল আলমকে বেশি পছন্দ ছিল প্রধান উপদেষ্টার। সে হিসেবে তাকে অফারও করা হয়, কিন্তু তিনি উপদেষ্টা হলে সরকারের মুখপাত্র হিসেবে মিডিয়ার সামনে বক্তব্য দেওয়ার দ্বিতীয় ব্যক্তি না থাকায় সেটি আর সামনে এগোয়নি। পরে তাকে সিনিয়র পদমর্যাদা দেওয়া হয়, আর সম্প্রতি সিনিয়র সচিবের পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মনির হায়দার। তাকে মূলত প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত ঐক্যমত গঠন কমিশনের কাজে লাগাতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। সে হিসেবে মাহফুজ আলম তথ্য উপদেষ্টা হিসেবে এগিয়ে আছেন, তবে সময়ই বলে দিবে সেই হিসাবটা।
গেল বছরের 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ আলম। তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের 20 দিনের মাথায় 28 আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে তিনি স্নাতক করেছেন। SI রাজ, ATN নিউজ। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান গতকাল কথা বলেছেন, বেশ লম্বা সময় ধরে কথা বলেছেন এবং এমন সব ইস্যুতে কথা বলেছেন যেগুলো বাংলাদেশের বর্তমান প্রাসঙ্গিক আলোচনার বিষয়। বলা বাহুল্য, তার এই বক্তব্যের সাথে সাথে আমরা তীব্র বিতর্কে মেতে উঠেছি। কেউ তাকে সমর্থন করছি, কেউ সমালোচনা করছি, কেউ তার এখতিয়ার নিয়ে প্রশ্ন করছি, কেউ তার বিচরণ করার চৌহদ্দি নিয়ে প্রশ্ন করছি। নানান রকম প্রশ্নে ছেয়ে গেছে আমাদের সামাজিক মাধ্যম, বিতর্ক চলছে। প্রায় বলি, খুব খারাপ পর্যায়ে যদি না চলে যায় বিতর্ক, অবশ্যই খুব স্বাস্থ্যকর জিনিস। তার বক্তৃতার অনেকগুলো দিক আছে। তিনি ওভারঅল খুব ভালো বক্তৃতা করেছেন, সবকিছু খুব ভালো বা সবকিছু খুব খারাপ, আসলে কোনোটিই নয়। খুবই প্রশংসনীয় যেমন কিছু বিষয় আছে, কিছু বিষয় নিয়ে আসলে কিছু সমালোচনারও জায়গা আছে। সমালোচনার চাইতে রাদার উনি আসলে ব্যাপারটা কিভাবে দেখছেন, কি দেখেছেন, কেন বলেছেন, কেন এসব ইস্যু নিয়ে কথা বলেছেন, কি বার্তা দিতে চেয়েছেন, সেগুলো নিয়ে আমার টেক একটু বলতে চাই। আমি বহুবার বলেছি, আবারও স্মরণ করিয়ে দেই, তার বক্তৃতাটা দেখবেন। তার বডি ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে অনেক বার্তা দিয়েছে, অনেক বার্তা দিয়েছে। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেশিয়াল এক্সপ্রেশনস অনেক বার্তা, তার ভয়েস, তিনি যেভাবে কথা বলেছেন। তবে তার ভয়েসের ঢংটা আবার কারো কারো কাছে একটু মিসইন্টারপ্রেটেডও হতে পারে, কারণ একজন সৈনিক, একজন জেনারেল, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, তার বক্তৃতায় এক ধরনের কমান্ডিং টোন আছে, সেটা হয়তো স্বভাবগতভাবেই আছে। এটা একটু আমি আগে বলে নেওয়া দরকার বলে মনে করি। এটাকে কিছুটা হলো মিসইন্টারপ্রিটেশন হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি। তিনি যা যা বলেছেন প্রত্যেকটা ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সম্ভবত সেটা নির্বাচন নিয়ে, কারণ সাম্প্রতিক সময় এটাই আমাদের সবচেয়ে বড় ডিবেটের ইস্যু এবং ভবিষ্যতেও সবচেয়ে বড় ডিবেটের ইস্যু হয়ে থাকবে বলে আমি মনে করি। তিনি কি নিয়ে কথা বলেছেন, আমি অনেক পত্রিকা তার বক্তৃতার পুরোটাই প্রায় টেক্সট হিসাবে দিয়েছে। সেই জায়গায় প্রথম তিনি এভাবে বলেছেন, নিজেদের মধ্যে, এটাকেই অনেকে হেডলাইন করেছেন, একটু পড়ি, আমরা আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা সবাই যেন এক থাকতে পারে, তাহলে এই দেশটা উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়ে যাব। বিশ্বাস করেন, ডোন্ট ওয়ান্ট টু হেড, ওইদিকে আমরা যেতে চাই না। এই জায়গায় যদি শোনেন, উনি খুবই ইমোশনাল ভঙ্গিতে এই বাক্যটা বলেছেন। তারপর তিনি বলছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। যে আপনারা কারা, আমরা সেটা একটু খুঁজে দেখার চেষ্টা করব। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোঁড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। খুব ভয়ঙ্কর কথা। আমি আজকে বলে দিলাম, নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। এই আপনারা কারা? আমরা এই মুহূর্তে পরস্পরের প্রতি ভেদাভেদ আছে, কাদা ছোঁড়াছুড়ি আছে, মারামারি কাটাকাটি আছে। মূলত রাজনৈতিক দল, একটা গ্রুপ, রাজনৈতিক দলের মধ্যে এক এক মতাদর্শের রাজনৈতিক দল আছে, আবার একটা রাজনৈতিক দল হয়নি কিন্তু দুটো সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, তাদের মধ্যেও তারাও রাজনৈতিক দলের মতো বিহেভ করছিলেন। রাজনৈতিক দল 28 তারিখ ফর্মালি আসছে, তার আগেই করছিলেন এবং তারা সংঘাতে জড়িয়ে পড়ছিলেন, বিশেষত বিএনপির সাথে। অ্যাট দ্য সেম টাইম তাদের হয়ে নানান রকম লোকজন কথা বলছেন নানান জায়গা থেকে। এই মারামারি, হানাহানি, কাটাকাটি ভার্বালিও হচ্ছে, বেশ উত্তপ্ত বিতর্ক, উত্তপ্ত ভেদাভেদ আমরা দেখতে পাচ্ছি। তো সবার প্রতি উনি সতর্কবার্তা দিয়ে
এটুকু প্রমাণ করছেন আসলে সবাইকে এক কাতারেই অন্তত দেখছেন, একটু খুব জরুরি ব্যাপার। কাউকে কোনো এক্সট্রা প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করছেন না, যারা যারা করছে প্রত্যেককে, এর মধ্যে আসলে সবাই ইনক্লুডেড। সুতরাং এই সরকার আমরা ধারণা করি, ইনফ্যাক্ট আমাদের প্রধান উপদেষ্টার পর তার একটা বক্তব্যের পর এটা অনেকটুকুই মনে হতে পারে যে ছাত্রদের দলের প্রতিও তারা সিম্প্যাথাইজ থাকবেন, ছাত্রদের প্রতি ডক্টর ইউনূস সিম্প্যাথাইজ, যেটা আমরা প্রথম থেকেই দেখছি। কিন্তু জেনারেল ওয়াকার এই ক্ষেত্রে তাদেরকে কোনো এক্সট্রা ছাড় দেবেন এরকম মনে হয় না, অন্তত তার বক্তব্যে। অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। তিনি বলছেন দেশে আইন শৃঙ্খলার পেশ করার কথা। তিনি বলেন দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপের পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। আমরা যেহেতু একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় যদি অপরাধ করা যায় তাহলে এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণেই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব, উইচ ইজ ভেরি রাইট। আমরা নিজেরাই যখন নিজেদের মধ্যে ফাইট করতে থাকবো, তার মধ্যে অপরাধ বাড়বে। এমনকি শুধু চুরি ডাকাতি না, কোনো একদিন যদি দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে, যেমন কুয়েটে হলো কিছুদিন আগে, একই ধরনের ঘটনা যদি আরও কোনো জায়গায় হয়, সেখানে আওয়ামী লীগ লাঠি সোটা অস্ত্রপাতি নিয়ে নেমে যাবে, কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই। সুতরাং আমরা সতর্ক থাকবো। কিন্তু এই পর্যায়ে এসে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলছেন পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে, খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। তার মানে আমি ওনার বক্তব্যটা শুনেছি, উনি জাস্ট দায় সারা গোছের বলেছেন তা না, উনি এটা মিন করেই বলেছেন যে তারা খারাপ কাজ করেছেন, কিন্তু খারাপ কাজের সাথে ভালো কাজ করেছেন। উনি এটাকেই হাইলাইট করার চেষ্টা করেছেন, আবার ওটা স্বীকারও করছেন। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এর কারণ সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলো এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছেন, অপরাধ করে থাকে, সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। জেনারেল ওয়ারকুজ্জামান বলেন আজকে পুলিশ সদস্য কাজ করে হচ্ছে না, একটা বড় কারণ বিরুদ্ধে মামলা, অনেকে জেলে, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড, বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনা হবে। এমনভাবে কাজ করতে হবে যাতে আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলো যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবে, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি, এই আপনারা কারা, এই আপনারা কারা। একটা কথা খুব স্পষ্ট, সেটা উনি ওনার বক্তব্যেও বলছেন, সেটা হলো এই বাহিনীগুলোর বিরুদ্ধে নানা রকম ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এসছে। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, কাস্টোডিয়াল টর্চার, হেফাজতে নির্যাতন, মিথ্যা মামলা, গায়েবী মামলা, কি না আসলে। সুতরাং এই বাহিনীগুলো বিভৎস পরিস্থিতিতে চলে গেছে, সুতরাং তাদের বিচারও হতে হবে। কিন্তু তিনি বলছেন যে এটা খুব সফিস্টিকেটেড ওয়েতে হতে হবে। তার বক্তব্যের মধ্যে এটা আছে যে এটা খুব সফিস্টিকেটেড ওয়েতে হচ্ছে না, তার কথার রিডিং বিটুইন লাইন্স কিন্তু সেটা। তো এই আপনারা আন্ডারমাইন করার কথা, এটা কি সরকার? এটা কি অন্য অনেকে যে দাবি তুলছেন? আমি তো দেখলাম যে ডিজিএফআই বিলুপ্ত করার দাবি অনেকে তুলেছেন। আমি নিজে র্যাব বিলুপ্ত করার দাবি তুলেছি। কেউ ডিজিএফআই বা এনএসআই এর প্রতিষ্ঠান সবগুলোকে বিলুপ্ত করে দিতে বলছেন। একটা রাষ্ট্রে গোয়েন্দা সংস্থা লাগবে না, এর চেয়ে কোনো হাস্যকর কিছু হতে পারে না। যাই হোক, তিনি যেটা বলছেন যে এখন এটা সত্য যে এই ধরনের সংস্থাগুলো যদি তীব্র আতঙ্কে কাজ করে, তীব্র আতঙ্কের মধ্য দিয়ে যায়, তাহলে তার পক্ষে আসলে এই যে দায়িত্ব তারা পেয়েছেন সেগুলো ঠিকঠাক মতো কাজ করবে না। আমি মনে করি আপনার মাধ্যমে যারা ওয়াকার সরকারকে বুঝিয়েছেন এবং তিনি অন্য যারা এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তাকেও বুঝিয়েছেন। উনি এই যে ঢঙে আপনি বলছেন, আপনাদের বলছেন, এর আগেও যখন হানাহানি, মারামারি, কাটাকাটির কথা বলছেন, ভালো হতো আমরা শব্দটা ব্যবহার করলে। আমরা যদি নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি করি তাহলে এটা হবে, আমরা যদি এগুলো করি তাহলে আমার মনে হয় সফটার হতো। কিন্তু উনি আপনি, আপনাদের শব্দটা বহুবার ব্যবহার করেছেন, এটা একটা সিগনিফিক্যান্ট জায়গা। তারপর বলছেন
শুধু যে সেনাবাহিনীর না উল্লেখ করে তিনি বলছেন যে তারা খুবই চেষ্টা করছেন, 2 লাখ পুলিশ আছে, 30,000 মিলিটারি আসে, তারা আসে যায় ইত্যাদি ইত্যাদি। এখন তারা দিনরাত চেষ্টা করছেন। এই প্রসঙ্গে তিনি বলেন এখানে যেসব উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার্ড, আমরা নিজেরা এগুলো তৈরি করেছি। বিপরীতমুখী কাজ করলে দেশকে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। আমি নির্বাচনের প্রসঙ্গটায় আসবো, যেটা সবচেয়ে জরুরি, কিন্তু তার আগে সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না। তিনি বলছেন একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, কমন জিনিস, সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কী কারণে আমি আজ পর্যন্ত সেটা খুঁজে পাইনি। কারণটা অবশ্য আমরা জানি, আমরা বলবো, আমি বলেছিও আমার আগের একটা ভিডিওতে। তিনি বলেন আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। একমাত্র ফোর্স না বলাটাই ভালো হতো। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, উনি বলছেন যে তারাও আছে, আমাদের সাহায্য করেন, আমাদের আক্রমণ করবেন না, আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দেন, আমাদের প্রতি আক্রমণ করবেন না, উপদেশ দেন, আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব, আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা সত্য যে আক্রমণের মতো পরিস্থিতি আছে, কিন্তু সেগুলোকে আসলে আমার মনে হয় সমালোচনা হিসাবে ধরা দরকার। উনি সমালোচনা শব্দটাও ব্যবহার করেননি, উনি বলছেন পরামর্শ দিতে। না, আমরা সেনাবাহিনী সহ সবগুলো প্রতিষ্ঠানকে আসলে সমালোচনা করার অধিকার চাই, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা ভাষা যদি আক্রমণাত্মক হয়ও সেই ব্যাপারে তাদের জায়গা থেকে অন্তত একসেপ্ট করার মানসিকতা থাকা দরকার। ভবিষ্যতের বাংলাদেশে আসলে আমরা সেনাবাহিনী যে এক ধরনের ট্যাবু, সেনাবাহিনী নিয়ে খুব বেশি কথা বলা যাবে না, সেনাবাহিনীর বাজেট কি হবে, তার কী কী ইকুইপমেন্টস কিনতে হবে, আমাদের সামরিক পলিসি কী হবে, এগুলো নিয়ে যে আলাপ করা যাবে না জনপরিসরের এক ধরনের নিষেধাজ্ঞা ছিল। এমনকি ক্যান্টনমেন্ট শব্দটাও লোকজন ঠিকমতো বলতেন, এটা অচ্ছুত শব্দ, উত্তরপাড়া ঢাকা বোঝানোর জন্য অনেকে বলতেন। আমরা সামনের বাংলাদেশে এই জিনিসগুলো চাই। আমরা মনে করি একটা জনগণের সেনাবাহিনী, এই রাষ্ট্রের সেনাবাহিনী, তারা এটা একসেপ্ট করবেন। তবে হ্যাঁ, আক্রমণ যে শব্দটা ব্যবহার করছেন এগুলো পরিহার করা উচিত। কিন্তু যে বলছেন উনি ঠিক বুঝতে পারেন না, কেন বুঝতে পারেন না? উনি বুঝতে পারেন আসলে, উনি এই দেশের মিলিটারি চিফ, উনি অত্যন্ত খোঁজ খবর রাখা মানুষ, জ্ঞান বুদ্ধি এবং অ্যানালাইটিক্যাল এবিলিটিও তার যথেষ্ট আছে বলে আমি মনে করি। সুতরাং তিনি বুঝেছেন আসল কথাটা হচ্ছে তার কিছু অ্যাটিটিউড, বিশেষ করে প্রধান যে সমস্যা অনেকের কাছে, এবং সেটাকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে। উনি অনেকের খোয়াবের প্রাসাদ তৈরি করা বা খোয়াবের পথে, খোয়াব পরিপূর্ণ করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। সেই জায়গায় আসবো। সে কারণেই তাকে অনেকে পছন্দ করে না, শুরু থেকে তাকে সরিয়ে দিতে চেয়েছে। এবার নির্বাচনের প্রসঙ্গে বলছেন উনি, আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য সামনের দিকে ধাবিত হচ্ছে। তার আগে যেসব সংস্কার প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবে। আমি যতবারই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, হি কমপ্লিটলি অ্যাগ্রিজ উইথ মি, দেয়ার শুড বি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনস। খেয়াল করি, ইনক্লুসিভ শব্দটা দুবার বলেছেন, একবার নিজে বলেছেন, এরপর উনি বলছেন ডক্টর ইউনূসের সাথে যতবারই কথা বলেছেন তিনিও এটাই চেয়েছেন। তাহলে দুটো ব্যাপার, একটা হচ্ছে নির্বাচন হবে, নির্বাচনী প্রধান টার্গেট ডক্টর ইউনূসের, এবং তার অ্যাটলিস্ট ডক্টর ইউনূস তার সাথে যখন কথা বলেছেন সেটা বলেছেন। কিন্তু ইনক্লুসিভ শব্দটা বলতে আসলে কি বোঝায়? আমার মনে হয় এটা আমরা বুঝে নেব, কারণ এই শব্দটার অনেকগুলো ডাইমেনশন, অনেকভাবে অনেকে ভাবতে পারেন যে আওয়ামী লীগ বাদ দিয়ে যাবতীয় সব দল মিলে একসাথে কাজ করবে, কিন্তু ইনক্লুসিভ শব্দটাকে উনি বলা ইন্ডিকেট করে আমি মনে করি আওয়ামী লীগও নির্বাচনে আসুক বা আসার পরিস্থিতি থাকুক, এটা সম্ভবত তিনি বোঝাতে চেয়েছেন। আমি নিশ্চিত নই, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা নিয়ে আমরা তীব্র এবং উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়েছি। সেনাপ্রধান যখন এটা বলেছেন, আমি ধারণা করি এটা তাকে আবারও টার্গেটে পরিণত করবে আওয়ামী লীগের দালাল, যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে কোনো না কোনো রকম অল্টারনেটিভ কোনো চিন্তার কথা বলে, তাদের ঘাড়ে, তাদের কপালে এসে এটা জোটে। আমরা খেয়াল করব শুধুমাত্র বিভিন্ন বিদেশি দূতাবাস না, আমাদের একজন উপদেষ্টাকে, আমি ছাত্র উপদেষ্টাকে বলতে শুনেছি, প্রকাশ্যে মিডিয়া নিউজ এসছে যে দূতাবাসগুলো চায় না কোনোভাবেই, তাদেরকে বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। কিন্তু শুধু তাই না, জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট আমাদের সামনে এসে হাজির হয়েছে,
দুর্দান্ত রিপোর্ট এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ডুবিয়ে দিয়েছে, কিন্তু তারাও রেকমেন্ডেশনে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নিয়েছে। তো আমি জানি না সরকারের যারা সর্বোচ্চ পর্যায়ে থাকেন তাদের নানা রকম তথ্য থাকে, ঠিক কতটা কন্ডিশন আছে, কতটা চাপ আছে সেটা তারা ভালোভাবেই জানেন। আবার কেউ কেউ বলতে পারেন বিদেশিদের চাপ গ্রাহ্য করতে হবে কেন, এই আলোচনা আজকে না, কিন্তু এটুকু বলে রাখি একটা বিশ্ব ব্যবস্থায় আমরা যখন বসবাস করব আমাদের অনেক কিছুই আসলে বাইরের সাথে জিওপলিটিক্যাল পজিশন, ইন্টারন্যাশনাল রিলেশনের দিক থেকে দেখতে হবে। এরপর তিনি বলছেন, and that election should be within December or nearby, এরকম একটা কিছু উনি বলেছিলেন। তার মানে যতবার গেছেন ততবারই বলেছেন এবং সেটা ডিসেম্বরের কাছাকাছি। আমি প্রথমেই বলেছিলাম 18 মাসের মধ্যে একটা ইলেকশন। অনেকে না এইটা নিয়ে সমালোচনা করেছিলেন, ভিন্ন কথা বলতে চেয়েছিলেন। আমি মনে করতে পারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার এই যে জনাব ওয়াকারুজ্জামানের যে 18 মাস বলেছিলেন তিনি রয়টার্সের যে ইন্টারভিউতে, সেটা 18 মাস, ভেতরে একটু অন্যভাবে কথাটা ছিল। তো এটা নিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন। এখানে খুব স্পষ্ট আবার হলো জনাব ওয়াকার অবশ্যই 18 মাসের কথা বলেছিলেন। তারপর উনি বলছেন, আমার মনে হয় সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন যে দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন উনি। আমি তাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব, আমরা সবাই একসাথে কাজ করব ইনশাআল্লাহ। তিনি ডক্টর ইউনূস 2-3 বার বলেছেন, প্রত্যেকবার ডক্টর ইউনূস বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা বলেননি। এটাকে নানান ব্যাখ্যা অনেকে করছেন, তিনি বেয়াদবি করছেন, তিনি সভ্যতা দেখাননি, এরকম নানান রকম ব্যাখ্যা করছেন যে এটা না করার মাধ্যমে তিনি সেই ইন্ডিকেশন দিয়েছেন। আমার কাছে ব্যাপারটা সেরকম মনে হয়নি। আমরা যে কোনো দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী প্রত্যেককে আমরা এভাবে কল করি, বাইরে করে অন্তত আমাদের এই চর্চায় কোনো সমস্যা নেই। আমি খুব মেজর কিছু আসলে এর মধ্যে খুঁজতে যাই না, কিন্তু যে কথাটা জরুরি সেটা হচ্ছে তার সাথে বসে তারা নির্বাচনের ব্যাপারে 18 মাসের মধ্যে নির্বাচনের ব্যাপারে সরকার ধাবিত হচ্ছে বলে তিনি মনে করেন। এটাই আসলে সেই জায়গা যেখানে আসলে উনি সমস্যা তৈরি করছেন অনেকের জন্য। অনেকে স্বপ্নের খোয়াবের প্রাসাদ তৈরি করছিল নির্বাচনটাকে পিছিয়ে দেয়া, এরপর কোনো না কোনো ফর্মে, সেটা সরাসরি সামরিক অভ্যুত্থান, সেটা সিভিল মুখোশে সামরিক অভ্যুত্থান, কিংবা সো-কল্ড বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে তারা চেষ্টা করবে। এবং যারা ওয়াকার প্রথম দিন থেকে এই ব্যাপারটা নিয়ে বিরোধিতা করেছেন বা বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলে আমি তার বক্তব্য অন্তত দেখতে পাচ্ছি। একই কথা, যখন প্রথম সরকার গঠিত হয় তখন কিছু মানুষজন একটা বিপ্লব বলে অহেতুক একটা গণঅভ্যুত্থানকে বিপ্লব ট্যাগ দিতে গেছেন, ডিফাইন করতে চেয়েছেন এবং একটা বিপ্লবী সরকার তৈরির আলাপ তুলেছিলেন। সেখানেও তিনি সম্ভবত বাড়া ভাতে ছাই দিয়েছিলেন। সো তার উপরে ক্ষোভ বিক্ষোভ আরও বাড়বে, আবারও বাড়বে, কোনো সন্দেহ নাই। এবং উনি টার্গেটে পরিণত হবেন, কারণ উনি ওনার অবস্থান এখন অনেকটা স্পষ্ট করেছেন। আমি গতকালই একটা ভিডিওতে বলেছি যে সামনে যত দিন যাবে নির্বাচন প্রশ্নে আসলে আমাদের আলাপটার নানান দিক থাকবে, ওনাকে আরও স্পষ্ট অবস্থান নিতে হবে। ইনফ্যাক্ট তিনি নিয়েছেন শুধু নির্বাচন, আরও অনেকগুলো ইস্যুতে কথা বলেছেন এবং অনিবার্যভাবেই কিছু কথা না বললেই ভালো হতো, এগুলো আমরা খুব সহজ বলে মনে করি না। উনি মেসেজ দিয়েছেন এবং যে আপনার বলে যে কথাগুলো বলেছেন সেগুলোতে ওনাকে টাফ মনে হচ্ছে, অ্যারোগেন্ট মনে হচ্ছে টু সাম এক্সটেন্ট, এবং কেউ কেউ বলছেন মানুষকে বা জনগণকে এক ধরনের হুমকি দিচ্ছেন। আমি ঠিক হুমকি হিসাবে এগুলো দেখি না। আমি শুরুতেই যে কথাটা বলে নিয়েছিলাম, একজন সেনাপ্রধান, তার কথার যে ধরন আছে তিনি সেভাবেই কথা বলেন। হয়তোবা তিনি যখন পাবলিকলি অ্যাড্রেস করছেন সেটা কাটিয়ে উঠে করতে পারলে ভালো হতো, কিন্তু দীর্ঘদিনের মানুষ যেভাবে করে থাকেন সেটা আসলে অনেক সময় হয়ে ওঠে না, সেটাই হয়তো হয়নি। আমি মোটের ওপরে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট কথাকে আমি সিরিয়াসলি নিতে চাই এবং আমি মনে করি আমাদের এই প্রেক্ষাপটে তিনি আমাদেরকে তার অবস্থানটা পরিষ্কার করা দরকার ছিল, উনি এটা করেছেন। এবং কেউ কেউ প্রশ্ন করতেই পারেন, আমিও এই প্রশ্নটাকে ভ্যালিড প্রশ্ন মনে করি, কিন্তু এটার উত্তরও আছে। ভ্যালিড প্রশ্নটা হচ্ছে, একজন সেনাপ্রধানের এই বক্তৃতাটার পুরো নেগেটিভ জায়গা যদি বলি, ওনাকে আমরা একটা আলাদা এন্টিটি হিসাবে দেখতে পারি।
উনি সরকার নন, উনি সরকারের অংশ নন, উনি আলাদা একটা কিছু। তত্ত্বাবধায়ক সরকার আছে, জনগণ আছে, সেনাবাহিনী এবং সেনাপ্রধান আছে, পরে আমরা সামরিক বাহিনীও যদি হিসাবে যোগ করে নিই। সো আলাদা একটা এন্টিটি, যে এন্টিটি আবার অন্যদের সাথে কথা বলছেন, নেগোশিয়েট করছেন, তাদেরকে নানা রকমভাবে সতর্ক করছেন, চাপ দিচ্ছেন, সেটা মনে হচ্ছে। আবার একই সাথে আমরা বলবো বাস্তবতা এই যে এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী আসলে টু সাম এক্সটেন্ট ঠিক সরকারেরই পার্ট এতটা না, এটা টেকনিক্যালি ব্যাপারটা তাই, কিন্তু তাদের কিছুটা ভিন্ন মত, ভিন্ন চিন্তা, স্বতন্ত্র, ভিন্ন বলবো না, স্বতন্ত্র চিন্তা, স্বতন্ত্র মত এরকম আছে, এবং এটারই বহিঃপ্রকাশ আমরা দেখছি। এটাকে আমরা সমালোচনা করতে পারি, এটাকে প্রশংসাও করতে পারি, কিন্তু এটা আছে, এটা এক্সিস্ট করছে। এটা তার বক্তব্যে বিভিন্ন সময় সেই শুরু থেকে দেখছি, এখনও আছে। কিন্তু সোফার এটা যতদিন আমাদের জনগণের স্বার্থে থাকবে, রাষ্ট্রের স্বার্থে থাকবে, দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে থাকবে, ততদিন পর্যন্ত এই জিনিসটা আমাদের কাছে পজিটিভ হওয়াই উচিত। সো ওভারঅল যা হয়েছে এটাকে আমি স্বাগত জানাই। তিনি তার এই অবস্থান প্রকাশ করার মাধ্যমে অনেকের খোয়াবের প্রাসাদ, এটা ভূমিকম্পের মতো ছিল, সেই ভূমিকম্পে অনেকের খোয়াবের প্রাসাদ ভেঙে গেছে। এই ভাঙাগুলো দরকার ছিল, কিন্তু আমি মনে করি তার সতর্ক থাকা দরকার। তার বিরুদ্ধে নানা রকম প্ল্যান্ড ক্যাম্পেইন আবার হবে, শুধু অনলাইন না, রাস্তাতেও নামতে। আমি অবাক হব না রাস্তায় যদি অনেকে নেমে সেনাপ্রধানের পদত্যাগ দাবি করা শুরু করেন। এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আছে। আমাদের এই সামনের পথগুলো খুবই টাফ দেশের জন্য, জাতির জন্য, এবং এই সময় সেনাবাহিনী এবং সেনাপ্রধান তাদের যে দায়িত্ব আছে, যে দায়িত্বের কথা তিনি বললেন, সেগুলো পালন করতে পারবেন। আমরা এই শুভকামনা তার প্রতি জানিয়ে রাখলাম। নতুন দল হচ্ছে 28শে ফেব্রুয়ারি, তার আগেই গঠিত হচ্ছে ওই নতুন দলের ছাত্র সংগঠন। সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের ঘোষণা বুধবার, নেতৃত্বে যারা আসছেন। এখন অনেকগুলি প্রশ্ন আসবে যে তাহলে ওই নতুন দলের সাথে নতুন ছাত্র সংগঠন, তাহলে কি আবার লেজুর ভিত্তির রাজনীতি হলো কিনা? যেখানে ক্যাম্পাসে বলা হচ্ছে যে লেজুর ভিত্তির রাজনীতি হবে না, ছাত্র রাজনীতি বন্ধ রাখতে হবে। সেই আন্দোলন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটে এখনো বন্ধ আছে, কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে ছাত্র দলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে। কিন্তু এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা নতুন ছাত্র সংগঠন করছে। তাহলে এটা কেন করছে? ওই নতুন যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে 28 তারিখে, তার পথ অনুসরণ করে তারা ছাত্র সংগঠনও গঠন করা হচ্ছে। অর্থাৎ নতুন দল, নতুন ছাত্র সংগঠন, তারা একই ধারায় পরিচালিত হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্বপ্ন তারা বাস্তবায়ন করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আসছে বুধবার। এদিন বেলা 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হতে পারে। মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা। নতুন এই ছাত্র সংগঠনের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান, আর মুখ্য সংগঠক হতে পারেন সাবেক সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির। মুখপাত্র হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন। এই ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির আহ্বায়ক হতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের, সদস্য সচিব মাহির আলম, মুখ্য সংগঠক হতে পারেন সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলাম, আর মুখপাত্রের দায়িত্বে আসছেন রাফিয়া রেহনুমা রিদি। যাই হোক, কিন্তু বিতর্ক কিন্তু তারা বহন করলেন। নতুন একটি প্রশ্ন আসলো যে যারা এই বৈষম্য, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়াজ তুলেছিল যে এখানে ছাত্র রাজনীতি করা যাবে না, নিষিদ্ধ করতে হবে সকল ক্যাম্পাসে, তো কুয়েটে বন্ধ হলো, বুয়েটে তো বন্ধ আছে সেই শেখ হাসিনার আমল থেকে। তাহলে এই ছাত্র সংগঠন কি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানে কোনো তৎপরতা চালাবে না? বিষয়টি এখনো কিন্তু পরিষ্কার না, বা আগের তাদের অবস্থান থেকে তারা সরে আসলেন কিনা সেটাও কিন্তু পরিষ্কার হলো না। নতুন এই ছাত্র সংগঠন কি
তারা কি বলবেন যে না, নতুন দলের সাথে আমরা লেজুর ভিত্তি করব না, আমরা স্বাধীনভাবে করব? তখন তো ছাত্র দল সহ অন্যরাও বলতে পারে যে না, আমরাও তো লেজুর ভিত্তি করি না। ফলে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো বিষয় সামনে আসবে, নতুন চ্যালেঞ্জ তৈরি হবে, বিতর্কও থাকবে। এগুলো সামনে কিভাবে তারা ফেস করবে হয়তো সময় বলে দেবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না বাবা। দেশে আইন আছে, ডিপার্টমেন্ট আছে, মন্ত্রণালয় আছে, দুদক আছে। এখন তো সরকার তোমাদেরই। সরকারে তোমরা আসো দেখা যে কোনো জায়গায় গিয়ে যে বাম হাত গলাবা, নাক ঢুকাবা, নিজেদেরকে মালিক মনে করবা, তোমরা সিস্টেমকে মবের মধ্যে নিয়ে গেছো। আজকে নিজেরাই সেই মবের মধ্যে কিন্তু পইরা অল্পের জন্য বাইচা আসছো। বর্তমান প্রেক্ষাপটে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং অতিরঞ্জিত সর্দারি বানা এগুলা বন্ধ করো। এগুলো বাংলাদেশের মানুষ এখন পছন্দ করে না। সমন্বয়ক নামটারে তোমরা একটা প্যারা বানাই ফেলছো সাধারণ মানুষের কাছে। তোমার কাজ পড়ালেখা করা, স্কুল কলেজে যাও, কোন ডিপার্টমেন্টে দুর্নীতি চলে ওই ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের লোক থাকলে জানাও। কারণ একটা মিসম্যানেজমেন্ট তৈরি হচ্ছে বাংলাদেশে। কথা বলছি, গতকালকে রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 সমন্বয়ক। মানে শিক্ষার্থীরা যে পরিমাণ ধোলাই দিতে নিছিল এদেরকে ধৈরা ভাব লইতে গেছিল আর কি। ঘটনা দেখেন কেন। চাঁদাবাজ আখ্যা দিয়ে কলেজটিকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। 4 সমন্বয়কের চাঁদাবাজ বইলা পরে পুলিশের বিশেষ টিম, র্যাব মানে সেনাবাহিনী গিয়ে এদেরকে উদ্ধার করা লাগছে। সমন্বয়করা বলছেন যে তারা চলমান অপারেশন ডেভিল হান্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় আওয়ামী লীগ নেতাদের তথ্য সংগ্রহে বারিন্দ মেডিকেল কলেজে গিয়েছেন। তোর দায়িত্ব দিছে, থাপড়ায়া দাঁত ফলাই দেওয়া উচিত বেটা। গোয়েন্দা নাই দেশে? এইসব পাকটা কাজকর্ম করতে গিয়া এরা ভেজাল লাগায়। পরে বলছে কি তারা আওয়ামী পন্থীদের মবের শিকার হন। তো কোনই তো খাইবাই, তুমি খালি মানুষের মব করবা নাকি? ঘটনার প্রেক্ষাপট কি, গতকালকে দুপুরে রাজশাহী নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় অবস্থিত বরিন্দ মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে কিন্তু পোলাপাইন পড়াশোনা করে, চিকিৎসা চলে। তো এরা 4 সমন্বয়ক কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী, রাজশাহী জেলা কমিটির মুখ্য সংগঠক সোহাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক বারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী নাজমুস সাকিব। এরা অতিরঞ্জিত কইরা শৈলে ভাব আসছে গেছিল এই মেডিকেল কলেজে। সেখানে মালিক হচ্ছে আপনার আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তো এরপর থেকে তিনি আত্মগোপনে আছে, প্রতিষ্ঠানটি পরিচালনা করে তার বাবা। করতেই পারে, সমস্যাটা কোথায়? বারিন্দা মেডিকেল কলেজের অধ্যক্ষ বলছেন সোমবার তারা এসে অফিসের সচিবের সঙ্গে দেখা করেছিল। তাদের দাবি জানতে আজ তাদের সঙ্গে ওনার বসার কথা ছিল, কিন্তু গতকালকে তারা এসে সরাসরি এমডির কক্ষে ঢুকে যায়। সেইখানে গিয়ে বিভিন্ন রকম ধমক টমক দেয়। সবার নিরাপত্তার স্বার্থে পুলিশে খবর দেওয়া হয়। এ সময় তারা মাফ চাইয়া পোলাপাইনের হালকা কিলগুতানি খাইয়া সেখান থেকে আপনার কোন রকমের প্রাণ টানিয়ে রক্ষা পায়। এখন ছাত্ররা যারা বলছে, ওইখানে যারা ছাত্র আছে তাদের বক্তব্য যে আমাদের এখানে সমন্বয়করা আইসা আমাদের কলেজের মধ্যে এই ধরনের অস্থির পরিস্থিতি করা, এমডির সাথে খারাপ ব্যবহার করা, কলেজ বন্ধ করে দিবে এই ধরনের হুমকি দামকি দেওয়া, এইগুলা আমরা যারা আছি, আমরাও তো এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আছি। জুলাই আগস্টে আমাদেরও ভূমিকা ছিল, কিন্তু এখানে এসে গায়ের জোর দেখানো এইটা আমরা অ্যালাউ করি নাই। তারা চান্দাবাজ ছিল, আমরা এই জন্য পিটাইছি। পরে পুলিশের বিশেষ টিম পাঠাইয়া এসপি সাহেব এদেরকে উদ্ধার করছে। আমি আবারও বলি ভাই, গাজীপুরের ঘটনায় শিক্ষা হয় নাই। দেশে আইন আছে, আইন তোমরা নিজের হাতে তুলতে গেলে তোমাদেরকে মপ করে পিটাইতে হবে, এটাই স্বাভাবিক। তোমরা নিজের আগে ভালো হও। পুরো আওয়ামী লীগ হয়ে গেছো তোমরা নিজেরাই, এখন ছাত্রলীগের ভূমিকায় চলে গেছো। আইনের বাহিরে কোনো শিক্ষার্থীকে কোথাও মপ করতে গেলে লোকাল প্রতিষ্ঠান এদেরকে ঠেকাইতে হবে। দেশে আইনটারে কোনোভাবে এস্টাবলিশ করা যাচ্ছে না। এদের একটা পুরা ছাত্রলীগ যুবলীগকে পিছিয়ে ফেলে দিচ্ছে অনেকে গিয়া গিয়া, প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যদি আপনার কাছে মনে হয় কোথাও অপরাধে আত্মগোপনে আছে, আপনি পুলিশে ফোন দেন, সহযোগিতা করেন, তথ্য দেন। আপনারা কি এখানে লাইসেন্স দেয় নাই? দেশটার 12টা বাজায় দিচ্ছে।
তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওটা দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম ফান চলা করতে সবার রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।